সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা, আমার মনে হয় এখানে কাউকে না কেনা যায় না। বিশেষ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তো মোটেই কেনা যায় না। কারণ কিছু কিছু মানুষের এরকম একটা ভুল ধারণা আছে যে অমুক ব্লগার তো তোমাকে কিনে রেখেছে, তুমি ওর ভুলগুলো দেখলেও বলতে পারবে না। কিন্তু সত্যিই কি এমনটা হয়? কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যদি কোনো ব্লগার কিনে রাখতো, তাহলে নানান কন্টেন্টে কাজ করার কি আমাদের কোনো প্রয়োজন পড়তো? কারণ একজনকে নিয়ে আমরা প্রতিনিয়ত ভিডিও করতাম, সেই ভিডিও থেকে যেই ইনকামটা হতো সেটা তো সম্পূর্ণ একটা নিজস্ব ইনকাম, প্লাস তাকে নিয়ে পজিটিভ ভিডিও করার জন্য সে একটা টাকা পাঠাতো। তাহলে আমাদের অন্যান্য কন্টেন্টে কাজ করার কিন্তু কোনো প্রয়োজন পড়তো না। কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু তেমনটা করি না। আমরা যখন যেটা ট্রেন্ডিংয়ে চলি তখন কিন্তু সেটাকে নিয়েই, মানে ট্রেন্ডিংয়ে চলে তখন কিন্তু সেটাকে নিয়েই ভিডিও করি। বিশেষ করে যেই বিষয়টির সাথে আমরা প্রথম থেকে যুক্ত, প্রত্যেকটা ভিডিও আমরা খুব সুন্দরভাবে দেখেছি, জানি, তার সম্পর্কে আমরা অনেক কিছু আগে থেকেই জানতাম। এখন এইগুলো ঘটছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা বিচার বিশ্লেষণ করে ভিডিও করি। এইবার যে ভিউয়ার্স, আমরা তো ক্রিয়েটার, আমাদের কথা বাদ দাও, কিন্তু ভিউয়ার্সদেরকে কি দিয়ে ব্লগাররা তাদের নিজস্ব বসে করে রেখেছে বলো তো? না, কোনো টাকা নয়, কোনো পয়সা নয়, এখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ওই ভিডিওর মাধ্যমে কথা আদান প্রদান, আর তার মাধ্যমেই যে ভালোবাসা সেই ততটুকুনি, এর বাইরে কিন্তু কিছুই নেই। সে হোক কোনো নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর সে হোক কোনো পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এইবার আমি কেন কথাগুলো বললাম, তোমরা নিশ্চয়ই ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। প্রিয়া এবং কল্পনাকে নিয়ে আমার এই ভিডিও। কল্পনা পরশুদিন একটা ভিডিও দিয়েছিল, কালকে একটা ভিডিও দিয়েছে। পরশুর ভিডিও নিয়ে তো আমি বলেইছি, বাট কাল আর আজকের ভিডিও নিয়ে আমার এই ভিডিওটা। কিছু প্রশ্ন কল্পনার কাছে রাখতে চাই। অ্যাকচুয়ালি কল্পনা তো আবার সবার ভিডিও দেখে না, না মানে স্পেশাল কিছু মানুষদের ভিডিও দেখে। অবশ্যই তার যেটা প্রয়োজন, যেটা দেখলে সে তার মাইন্ড ফ্রেশ রাখতে পারবে, সে জীবনে উন্নতি করতে পারবে, অবশ্যই তার সেইগুলোই দেখাটা উচিত। কিন্তু আমার মনে হয় যেই মেয়েটি কথায় কথায় বলে আমি প্রচণ্ড ব্যস্ত, আমি সময় পাই না, ঠিক যেমন আজকের ভিডিওতে ও বলল, ওই যে একটা পুকুরে সামনে বসে মিনিমাম নয় করেও 8-10 মিনিটের একটা ভিডিও ক্লিপ, কিছুই নেই, অনলি ফর এমনি ওটাকে ধরে রেখেছে। কারণ কি, ব্যাকগ্রাউন্ডে ওকে ভয়েসে কিছু কথা রিপ্লাই দিতে হবে। ওখানে ও লাস্টে লিখেছে যে আমার শরীরটা খুব অসুস্থ, জানি তোমাদের দেখতে একটা জিনিস 5-7 মিনিট ধরে খুব অসুবিধা হচ্ছে, তারপরেও কিছু করার নেই, কারণ আমাকে কিছু কথার রিপ্লাই দিতে হতো, আর আমার শরীরটা ভালো নেই যে আমি বসে তোমাদেরকে সেই কথাগুলো বলবো। কি অদ্ভুত, তাই না? যে মেয়েটা জীবনে এত স্ট্রাগল করছে, আমি এটা মানি, এটা আমি জানি যে একটা মেয়ে যখন তার হাজবেন্ড তার পাশে থাকে না, তাকে কতটা স্ট্রাগল করে জীবনে বাঁচতে হয়। কিন্তু কি জানো তো, স্ট্রাগল করে বাঁচছি মানে এই নয় ভুল আর অজুহাত কোনটা এটা মানুষকে বোঝাবো আর মানুষ সেটা বুঝতে পারবে না। মানে আমি জীবনে স্ট্রাগল করছি কি, যে আমার স্বামী আমার সাথে থাকে না, কর্মসূত্রে বাইরে থাকে, তার মানে আমি এই কয়েকটা জিনিসের বারংবার অজুহাত দিয়ে কোনটা ভুল আর কোনটা অজুহাত, এটা ভিউয়ার্সদেরকে মানে আমি ধরাতে পারবো না। ভিউয়ার্সরা কি এতটাই বোকা নাকি কোনো একজন ব্লগারেরই হাজবেন্ড শুধুমাত্র অনলি ফর কোনো একটা কর্মসূত্রের জন্য বাইরে থাকতে পারে? কোনো ভিউয়ার্সের হাজবেন্ড কর্মসূত্রে বাইরে থাকতে পারে না? তার ফিলিংস এক, আর যে ভিডিও করছে তার ফিলিংসটা খুব কষ্টকর, আর যে ভিডিও করছে না তার ফিলিংসটা কষ্টকর নয়। এটা কি কখনো সম্ভব? তো প্রথমেই বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। জানি না ভিডিওটা কতক্ষণে তোমাদের সামনে দিতে পারবো, তবু চেষ্টা করব আজকেই ভিডিওটা তোমাদের সামনে দেওয়ার। প্রথমত, যেই মেয়েটা সারাদিনে সময়ই পায় না, মানে একটা বিষয়কে নিয়ে সে কিছু অ্যান্সার দেবে, মানুষের কোনো একটা জায়গায় তাকে নিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, সে সেটাকে ক্লিয়ার করতে চাইছে, তার জন্য তার হাতে সময় নেই, প্লাস তার শরীর অসুস্থ, অথচ সেই মেয়েটি
তাকে নিয়ে কে কে পজিটিভ ভিডিও করছে, মানে তার ভুলগুলো কেউ দেখতেই পাচ্ছে না এমন কিছু মানুষকে সে কিন্তু খুব সুন্দরভাবে দেখছে এবং তাদেরকে নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু অ্যান্সারও করছে। তো আমার এটা কল্পনার কাছে প্রশ্ন নয়, আমার কল্পনার ভিউয়ার্সদের কাছে প্রশ্ন, বা আমার প্রত্যেকটা ভিউয়ার্সদের কাছে প্রশ্ন যে আমি যখন প্রচণ্ড ব্যস্ত থাকবো তখন কি আমি আমার প্রিয় ভিউয়ার্স বা আমার প্রিয় ক্রিয়েটার, মানে আমাকে নিয়ে কারা কারা মানে একদম কোনো রকম কোনো খারাপ কথা বলবে না, পুরোপুরি আমাকে সবার সামনে ভালো করে বারংবার দেখাবার চেষ্টা করবে, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকেই আমি কিন্তু দেখব। তো সেই যে দেখতে গেলে এক একটা 20 মিনিট 30 মিনিটের ভিডিও, একজন নয় অনেক কজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও ওর নাম নিয়েছে তাই বলছি, বাট যে নামগুলো নিয়েছে তোমরা প্রত্যেকেই জানো, আমি নিচ্ছি না, আমার কোনো প্রবলেম নেই, হতেই পারে তার প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, প্রিয়ারও অনেক প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, এমনকি হয়তো সুখে দুঃখে অনেক সময় হয়তো হ্যালো হাইও হয়, আমার সাথে নেই তাই আমি সেই কথাটা ক্লিয়ার করে দিলাম। কিন্তু তারপরেও যেই মেয়েটা লাইফে এত ব্যস্ত, সন্তানকে মানুষ করবার জন্য এতটা স্ট্রাগল করছে, সে সময় পায় কি করে এই এত এত ভিডিওগুলো দেখার এবং কার ভিডিওতে কে কত সুন্দর করে তাকে মলমপট্টি লাগিয়েছে সেটাকে নিয়ে ক্লারিফিকেশান দেওয়ার। মানে সত্যিই ভাবি যে মানে আমরা সংসার করি না, হ্যাঁ আমিও কিন্তু আমার হাজব্যান্ডকে ছাড়া ছোট্ট তখন সন্তান, তখন কিন্তু 3 বছর আমিও অনেকটা স্ট্রাগল করেছি এবং প্রথম যে লেখাগুলো আমি হয়তো শিখিয়েছি, কারণ তখন হাজব্যান্ড অনেকটা দূরে থাকতো, তারপর তো যথারীতি বাচ্চা একটু বড় হলে পোস্টিং যখন কাছে পায় তো পোস্টিং চলে আসে, তাও কিন্তু এখন ওই ধরতে গেলে সকালে বেরিয়ে যায় আর অনেকটা রাত্রির করে আসে, যেহেতু এমার্জেন্সি ডিউটি সবসময় থাকে। কিন্তু তারপরেও এইভাবে কিন্তু আমার মনে হয় না প্রত্যেকটা বিষয়ে ওই একটা বিষয়কেই উপলক্ষ করতে হবে যে আমার হাজব্যান্ড তো কর্মসূত্রে বাইরে থাকে আর আমার সন্তান যেহেতু অমুক একটা স্কুলে পড়ে, তাই আমার প্রত্যেকটা বিষয়েই এই একই অজুহাতটা দেওয়া চলে। আমি কাজের সময় অজুহাতগুলো দিচ্ছি যে আমার স্বামী কর্মসূত্রে বাইরে থাকে তাই আমাকে একা সামলাতে হয়, প্লাস আমার সন্তান এরকম স্কুলে পড়ে তাই আমাকে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হয় একা হাতে। কিন্তু সেই মানুষটি আবার সময় বের করে কে তাকে নিয়ে ভালো কথা বলছে, কতটা ভালোভাবে বোঝাচ্ছে, কতটা মলম পট্টি দিচ্ছে, এগুলো দেখার সময় কি করে পায়? আমি এটা প্রশ্ন করতে চাইছি আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে। সময় যখন মানুষ পায় না তখন না কোনটা কি করবে মানুষ ভেবে পায় না, কিন্তু সময় যখন হাতে অনেক থাকে তখনই কিন্তু বেছে বেছে প্রত্যেকটা মানুষের ভিডিও দেখে যখন দেখে না এ তো আমাকে নিয়ে পুরোপুরি ভিডিওটা ভালো করেছে, তার মানে এ আমার দিক ঘেঁষে বলতে আরম্ভ করেছে, মানে এ আমার ফরে বলবে, চলো একে একটু মলম পট্টি লাগায়। তার একটা শর্ট ভিডিওতে গিয়ে খুব সুন্দর হয়েছে, এটা খুব সুন্দর হয়েছে, ওটা খুব সুন্দর, কারণ কি ওই তরফ থেকেও যেমন এইভাবে মালিশটা করা হচ্ছে, এই তরফে বড় ভিডিওতে না হোক শর্ট ভিডিওতে গিয়ে চলো একটু মলম পট্টি লাগায়। আমার মনে হয় এইভাবে মানুষের আসল যে রূপটা ভিউয়ার্সরা বুঝতে পেরে গেছে যে কে কি কোনটাকে বোঝাতে চাইছে। দেখো চোখে দেখেছি, স্ক্রিনশটগুলো নিয়ে রেখেছি তাই বলতে পারছি। ঠিক যেমন আগের দিনের কমেন্ট সেকশন, একজন ভিউয়ার্স তার কাছে একটু হেল্প চাইলো, ও এই হেল্পের পরিপ্রেক্ষিতে আমার আগের দিনের ভিডিওতে আমাকে একজন কমেন্টস করেছে, না কোনো নেগেটিভ কমেন্টস করেনি। আমি বারবার বলি কেউ যদি আমাকে স্ল্যাং না দিয়ে আমাকে কমেন্টস করে কেন তাকে আমি অ্যান্সার দেব না। সে আমাকে কমেন্টস করেছে যে প্রিয়া তো মনশ্রীর জন্য রাস্তায় দাঁড়িয়ে টাকা কালেক্ট করেছে এবং সেই টাকাটাই মনশ্রীকে পাঠিয়েছে। প্রিয়ার মতো এত বড় ব্লগার পারতো নাকি নিজে থেকে কিছু একটা ডোনেট করতে? আচ্ছা প্রিয়া ডোনেট করেছে কি করেনি এটা তোমরা কি করে জানলে? প্রিয়া যতটুকুনি আমাদেরকে দেখিয়েছে আমরা ততটুকুনি কিন্তু দেখেছি, তার বাইরেও তো অনেক কিছু ঘটে, সবটা কি আমরা দেখতে পাই? এই যে প্রিয়ার আইডিতে স্ট্রাইক পড়েছিল, প্রিয়া কিন্তু পারলে পারতো ওর অন্যান্য যে আইডিগুলো আছে ওই আইডিগুলো দিয়ে ওই 7টা দিন এই ভিডিওগুলো দিয়ে চালিয়ে নিতে, ইনকামটা তো হতো, কারণ প্রিয়া তো আবার প্রচণ্ড পয়সাকে ভালোবাসে। মানে আমি শুধু ভাবি কার আগো পয়সা, এখনকার দিনে দাঁড়িয়ে পয়সাকে ভালোবাসো না, মানে নিজস্ব ট্যালেন্ট দেখিয়ে আমি পার ডে যদি কিছু ইনকাম করতে পারি বাড়িতে বসে, চলো এই আইডিটায় প্রবলেম, মানে আমি কোনো আইডিতেই ভিডিও দেবো না, এমনটা কে চায়? মানে সুযোগের সদ্ব্যবহার কে না করতে চায়? সেই জায়গায় কিন্তু প্রিয়া মন করলে এপি সিয়ারল বলো বা আরও যে আইডিগুলো আছে তাতেও কিন্তু ও ভিডিও দিতে পারতো, কিন্তু ও দেয়নি।
তারপরেও কিন্তু আমরা ওর লাস্ট ভিডিও দেখে আমি অন্তত গেস করেছিলাম যে ওই ইঁদুর ঘটনাটা ঘটেছে ওর ভিডিওতে, যেই কারণেই হয়তো ও স্ট্রাইকটা পেয়েছে। পরবর্তীতে কিন্তু ওর ভিডিও থেকে 7 দিন পর জানতে পারি যে হ্যাঁ একদম যেটা ধরেছিলাম সেই ধারণাটাই একদম কিন্তু ঠিক। তো সব সময় যে সব কিছু ভিডিওতে দেখাতে হবে বা সব কিছু যে ভিডিওতে বলতে হবে তার তো কোনো মানে নেই। আর এর পরেও আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, মানে তোমরা খেতে পেলে কি শুতে চাও? সে মনশ্রীর জন্য রাস্তায় দাঁড়ালো, কটা বড় ব্লগার রাস্তায় নেমেছে, একটা করে কমিউনিটি পোস্ট, কই তাদেরকে গিয়ে প্রশ্ন করেছো যে তোমরা তো একটা করে কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছো, কিন্তু তোমরা কতটা করে ডোনেট করেছো একটু দেখাবে তো? তোমরা কি কাউকে প্রশ্ন করতে পেরেছো? কিন্তু দেখো, যে একটা দিন সেই মেয়েটির জন্য রাস্তায় নেমেছে, তার জন্য অল্প কিছু হলেও জোগাড় করে তার অবধি পৌঁছেছে, প্লাস সে বলেছে যে ওকে নিয়ে যেই 2 দিনের ভিডিও আমি করেছি সেই 2 দিনের ভিডিও, কারণ আমরা আজকে ভিডিও করলাম মানে যে আজকে আমাদের ডলারটা অ্যাকাউন্টে চলে এলো এমন তো নয়, একটা নিয়ম আছে যে মাসের 25 তারিখে আমাদের সেই ডলারটা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা, মানে আমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা বাদ দাও, 2 মাসে 6 মাসে পায়, বাট ব্লগারদের তো মান্থলি পাবে কারণ তাদের হিউজ একটা অ্যামাউন্ট আসে। সেক্ষেত্রে ও বলেছিল যে এই 2 ভিডিওর যেই ডলার আসবে সেই 2 ভিডিওর ডলার কিন্তু আমি পাঠিয়ে দেব। এইবার তোমরা বলো তো, এই যে কথাটা, এই যে ভিডিও, এটা তো প্রিয়ার নিজস্ব ভিডিও, নিজস্ব ট্যালেন্ট, সেই ট্যালেন্ট দিয়ে ও তো বলেই দিয়েছে যে টাকা ইনকাম করব সেটা পাঠিয়ে দেবো। এটা কি পাঠানো হলো না? এটা কি ডোনেট করা হলো না? নাকি তুমি যে আমাকে কমেন্টসটা করেছো প্রিয়ার ওই ভিডিওটা হয়তো দেখোনি, পারলে এবার দেখে নিও। হ্যাঁ, তুমি হয়তো আমাকে প্রশ্ন করতে পারো ও যে ওই 2 দিনের ভিডিওর ডলার পাঠিয়েছে সেটা কি ভিডিওতে দেখিয়েছে? না, ভিডিওতে দেখায়নি, আর দেখাবার প্রয়োজন বোধও আমার মনে হয় প্রয়োজন পড়ে না। কারণ কি, শুধু একবার নয়, আমরা এর আগেও দেখেছি, এর আগের বছর যখন প্রচণ্ড বন্যা হয়েছিল কোন একটা জায়গায় আমি মনে পড়ছে না, সেখানেও কিন্তু ও যতটুকুনি পেরেছিল দিয়েছিল। দেখো, মেয়েটা খারাপ, মেয়েটা হঠকারী সিদ্ধান্ত নেয়, মেয়েটার মধ্যে অনেক বদ অভ্যাস আছে, কিন্তু তারপরেও না মেয়েটা একটা ট্যালেন্টেড মেয়ে, যেটা ভাবে আমি করব সেটা করে। কখনো কখনো ওর সিদ্ধান্ত ভুল হয়ে যায়, তাই মুখ থুবড়ে পড়ে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ও কিন্তু স্ট্রং হয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করে। সেই জায়গায় সেই 2 দিনের টাকা ওরই তো, মানে পরিশ্রমের টাকা, তাহলে কি ওই 2 দিনের টাকাটা টাকা নয়? মানে ও কি এর থেকে আর কি ডোনেট করতে পারে? এর থেকে আর কি ডোনেট করতে পারে? আদার্স তো আমি কাউকেই দেখিনি যে এইভাবে রাস্তায় নেবে মনশ্রীর জন্য কিছু কালেক্ট করেছে বা তারা কিছু অ্যামাউন্ট পাঠিয়ে বলেছে আমি এই অ্যামাউন্টটা পাঠালাম। কেউ কি বলেছে? ওই কমিউনিটি পোস্ট আর 2-1 লাইন লেখা, এর ওপরে কিন্তু কেউ করেনি। আমার দেখা কোনো ব্লগার কিন্তু করেনি। হ্যাঁ, এফবিতে অনেক কেউ করেছে, তবে তারা আমাদের কন্ট্রোভার্সি যাদেরকে নিয়ে প্রতিনিয়ত করি তাদের মধ্যে কিন্তু পড়ে না। তো এটা একটা ক্লিয়ার করলাম। এইবার বিষয়টা হচ্ছে কল্পনার ভিডিওতে ফিরে আসি। কল্পনা আজকে আমাদের সামনে একটা সুন্দরভাবে ক্লারিফিকেশান দিল কি, যে এই যে তার যে জ্যাঠা শ্বশুর গত হয়েছেন, সেই গত হওয়ার দিনটা ও কেন দেখতে যেতে পারেনি, শেষ দেখতে যাওয়াটা। দেখো, আমি একটা কথা বলি, আমরাও তো প্রত্যেকে একটা সংসারের মধ্য দিয়ে যাই, আমাদের পরিবারেও এরকম ঘটনা ঘটে, তাই না? তো আমরাও কিন্তু সংসার লাইফের মধ্যে আছি, প্লাস আমরাও কিন্তু এই ভিডিও টিডিও করি, তারপরেও কিন্তু আমরা সমস্ত দিকটা ম্যানেজ করার চেষ্টা করি। আমাদের কথা বাদ দিচ্ছি, কোনটা ভুল আর কোনটা অজুহাত এটা কিন্তু আমরা প্রত্যেকেই বুঝতে পারি, কারণ কেউ কিন্তু ওই ঘাসের চালের ভাত খায় না, সবাই কিন্তু ধানের চালের ভাত খায়। হ্যাঁ, কেউ দামি খায় টাকা ইনকাম থাকলে, কেউ কম দামি খায়, সেটা আলাদা বিষয়, কিন্তু প্রত্যেকেই কিন্তু ধানের চালেরই আমরা ভাতটা খাই। আজকে কল্পনা যে কথাগুলো বলল যে ভুল করেছি, ভুল করলে তো স্বীকার করবই আমি, এটাকে ভুল বলে না, এটাকে অজুহাত বলে। কি অজুহাত? যে আমার সন্তান তো, এটাই তো আমার প্রথম সন্তান। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে এখন একটা করেই বেবি নেয় এবং তার ক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপ প্রথমই হয়। তুমি যেভাবে আজকে মানুষকে বোঝাতে এলে যে আমার তো প্রথম সন্তান, সেই কারণে আমি এত কিছু জানি না, প্লাস এই কেবি স্কুলে আমার সন্তানের প্রথম মানেটা কি? 4 বছর স্কুলে তোমার সন্তান পড়াশোনা করছে। আমরা একটা ডায়েরি পাই স্কুল থেকে, তাতে মোটামুটি অনেক নিয়মকানুন লেখা থাকে, এবং যেই মেয়েটা নিজে একজন শিক্ষিত মেয়ে,
প্লাস সেই মেয়েটা অনেক কিছু জানে এবং ছেলের পড়াশোনা সম্পর্কে অনেকটা ব্যস্ত। আমি এটাকে সাপোর্ট করি। হ্যাঁ, ছেলেটাকে তুমি মানুষের মতো মানুষ করো, তুমি সুন্দরভাবে তাকে একটা ছোট্ট বয়সের ভবিষ্যৎ দাও, ও বড় হয়ে তোমাকে একটা দারুণ ভবিষ্যৎ দেবে। আমি এটাকে খুব গুরুত্ব দিই বা ভালোবাসি, কিন্তু তার মানে সব জায়গায় একটা বিষয় কি অজুহাত দেব, এটাকে আমি আবার মানতে পারি না। কারণ আমার মনে হয় প্রত্যেকটা স্কুলেরই না চাপ থাকে, প্রচণ্ড চাপ থাকে। এই যে আমার ছেলেরও এখন এক্সাম চলছে, আমি সন্ধ্যে থেকে সেই দুপুরে একটা ভিডিও করে সন্ধ্যেবেলা দিয়েছি, কারণ তখন পড়তে বসিয়েছিলাম। তারপর যথারীতি আবারও পড়তে বসিয়েছি, যেহেতু কালকে এক্সাম। পড়াশোনা কমপ্লিট করিয়ে খাইয়ে তাকে ঘুম পাড়িয়ে তারপর কিন্তু এই ভিডিওটা করতে বসলাম, যে যত রাতি হয় হবে দেব। কিন্তু এটাও যেমন একটা আমার কাজ, ওটাও কিন্তু আমার একটা কাজ। এবার আমাকে ম্যানেজ করতে হবে। আমি কিন্তু মন করলেই করতে পারতাম ভিডিওটা না করে ঘুমিয়ে পড়তে, যার শরীরটা ভাল লাগছে না, এই তো বাচ্চাটার পেছনে এতটা বগলাম, আর ভালো লাগছে না, চলো ঘুমিয়ে পড়ি। কিন্তু না, আমার এই ওয়াইটিতে ভিডিও দেওয়াও কিন্তু একটা কাজ। সেই জায়গায় ও বলল এটা আমার প্রথম সন্তান এবং এই কেবি স্কুলে 4 বছর পড়ছে, আমার এরকম এমার্জেন্সি কিছু প্রয়োজন পড়েনি। আমি বুঝতে পারলাম না, এমার্জেন্সি পড়লেই আমি স্কুলের নিয়মকানুনগুলো জানবো, এমার্জেন্সি না পড়লে আমি স্কুলের নিয়মকানুনগুলো জানবো না, এটা কোন ধরনের কথা? একটা বাচ্চা, আমার বাচ্চা একটা স্কুলে পড়ছে, আমাকে প্রত্যেকটা বিষয় জানতে হবে, প্রত্যেকটা বিষয়ে আমাকে আগে থেকে মানে সতর্ক হয়ে থাকতে হবে। এরকমটা হলে এরকম প্রবলেম হবে, এরকম সলিউশন আমি করতে পারি, এরকম করলে ওরকমটা হতে পারে, আমি তখন এরকম কিছু অ্যাপ্লাই করতে পারি। এগুলো আমার মনে হয় আমি শুধু নয়, প্রত্যেকটা মায়েরা তাই করে। যখন আমি একটা স্কুলে ভর্তি করছি, বিশেষ করে 4 বছর কিন্তু ওই স্কুলে, মানে জানি না, ও বললো যে 4 বছর পড়ছে, মানে 4-এ হয়তো পড়ছে। তো 4 বছর পড়ছে মানে কোথায় কোথায় স্টুডেন্টদের বাবা মায়েদের সাথে থাকতে থাকতেও তো এই কথোপকথনগুলো উঠে আসে না। আর এটা তো প্রত্যেকটা স্কুলেই অ্যালাউ করবে। অনেক মানে একজনকে কমেন্টস করতে শুনলাম, না বলতে শুনলাম যে সব স্কুলে আবার এমার্জেন্সিতে নাকি ছুটি দেওয়া হয় না। আমি জানি না কোন পৃথিবীর কোন স্কুলে পড়ে কোনো এমার্জেন্সিতে ছুটি দেওয়া হয় না। হ্যাঁ, প্রথমত শরীর অসুস্থ হলে বাচ্চাদেরকে রেস্ট রুমে রাখা হয়, তাদেরকে সেখানকার যে জেনারেল ডক্টর থাকে ওনাকে দিয়ে ট্রিটমেন্ট করানো হয়, গার্জিয়ানকে ফোন করা হয়, গার্জিয়ান যায়, যদি দেখে পরিস্থিতি ঠিক আছে তাহলে কিন্তু আবারও ক্লাস হয়। এই কিছুদিন আগেই নারায়ণা বলে একটা স্কুল, তোমরা জানো, পপুলার একটা স্কুল, সেখানে আমার বান্ধবীর বাচ্চা এক্সাম দিতে দিতে তার নাক থেকে ব্লাড ওটা বেরোচ্ছিল, আমি বারবার নামটা নেব না, তোকে সঙ্গে সঙ্গে ফোন করা হয়। তো যখন ওই ফোনটা আসে তখন আমরা যোগা ক্লাসে, তো আমি বললাম কী হলো তোমার? বলছে এরকম এরকম ঘটনা ঘটেছে। তো আমি ওকে তাড়াতাড়ি, মানে ওর কাছে যা কিছু ব্যালেন্স ছিল আমি আরও কিছু ব্যালেন্স দিয়ে দিলাম, যে যদি মানে কিছু সিরিয়াস কন্ডিশন হয় তুমি ওখান থেকে অ্যাম্বুলেন্স নিয়ে কিন্তু ডাইরেক্ট চলে যাবে। তো সেক্ষেত্রে ও গিয়ে বাইরে বসেছিল, কারণ কি ওর বাচ্চাটাকে জেনারেল ডক্টর দেখিয়ে ওখানে রেস্ট নেওয়া হয়েছে, তারপর ও একটু সুস্থ হয়েছে। যেহেতু এক্সাম চলছিল, ওর কিছুটা লেখা হয়েছিল, কিছুটা লেখা বাকি ছিল, তাকে আবারও কিন্তু সেই এক্সামটা দেওয়ানো হয়। তারপর কিন্তু এক্সামটা দেওয়ার সাথে সাথেই আর যে এক্সট্রা বিষয়গুলো ছিল তাকে কিন্তু সেদিন দেওয়া হয় না, তার মাকে দিয়ে বলা হয় যে এক্সামটা হয়ে গেলে আপনি নিয়ে যাবেন। কিন্তু এই এমার্জেন্সি আর বাড়িতে কেউ একজন গত হয়ে গেছে, ওই এমার্জেন্সি আর এই এমার্জেন্সির মধ্যে কিন্তু পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। এই যারা ধরো অনেক সময় দেখবে বাইরে থাকে, তাদের গ্রামে মানে দেশের বাড়িতে কিছু একটা হয়ে গেল, তারা কিন্তু দেন ওখানে সঙ্গে সঙ্গে একটা স্কুলে ওই দিন কি একটা চিঠি অ্যাপ্লাই করে যে এরকম এরকম ঘটনা হয়েছে, আমাদের এতদিনের জন্য ছুটি চাই, এটাকে বলে এমার্জেন্সি। তো সেক্ষেত্রে এই যে প্রবাসে ঘরকন্যা, সেক্ষেত্রে কি কিছুদিনের জন্য ছুটি দেওয়া যায় না? মানে আমি জানি না পৃথিবীতে এমন কোনো স্কুল আছে কি না, বাড়িতে কোনো সিরিয়াস কারোর কিছু হয়ে গেলে সেক্ষেত্রে বাচ্চাকে এমার্জেন্সিতে নাকি ছুটি দেওয়া হয় না। না, আমার জানা এরকম কোনো স্কুল নেই। ওই যে বললাম শরীর অসুস্থ ওটা আলাদা বিষয়, রেস্ট রুমে বসিয়ে রাখা হয়। বাট বাড়িতে কিছু ঘটনা ঘটে গেলে, মানে এরকম গত হওয়ার মতো কিছু ঘটনা ঘটে গেলে, সেক্ষেত্রে তো অবশ্যই তাকে ছেড়ে দেওয়া হয়। কারণ তার জন্য সেই মানুষটিকে যে 4টে স্কুল ছুটি হবে, মানে ধরো কারো ও স্কুলে 7টায় গেছে, 8টায় কিছু একটা ঘটনা ঘটেছে, তার মানে মিনিমাম 3টে সাড়ে 3টের মধ্যে একটা দেহ, মানে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, তাকে বের করা হবে। তো সেই মানুষটির জন্য নিশ্চয়ই তাকে রেখে দেওয়া হবে না। সেক্ষেত্রে কিন্তু চিঠি অ্যাপ্লাই করলে এমার্জেন্সিতে তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়, এটা অন্তত আমি জানি। হয়তো হতে পারে বিশাল বড় স্কুল, আমার সেই স্কুল সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, বাট আমার ভিউয়ার্সদের যদি সেই স্কুল সম্পর্কে অভিজ্ঞতা থেকে থাকে
অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারো। আমি সব জানি, আমি কখনো এরকমটা বলবো না, আমি আমার সামান্য একটা নলেজ সেই থেকে বললাম। তো ও বলল যে আমার এরকম কিছু 4 বছরে ঘটেনি, আমার এরকম কিছু এমার্জেন্সি পড়েনি, তাই আমি জানতাম না। আমি অবাক হয়ে গেলাম, আমার সন্তান স্কুলে পড়ছে, এমার্জেন্সি কিছু ঘটেনি বলে আমি কিছু জানবো না? আমি তো সব কিছু জানবো, সব কিছু জানবো, যে এই ঘটলে এরকম এরকম হতে পারে, এই হতে পারে, ওই হতে পারে, তাই হতে পারে, সমস্তটা আমরা জানবো। মানে আমার বাচ্চা যেই স্কুলে পড়ে তাদের প্রশ্নপত্র, এখন তো ক্লাস 2-এ পড়ছে, সেই 4 বছর থেকে তাদের প্রশ্নপত্র তাদের স্কুলে হয় না, অন্য জায়গা থেকে প্রশ্নটা হয়ে ওদের স্কুলে আসে। ওদের ম্যামেরা পর্যন্ত জানতে পারে না কি প্রশ্ন আসছে। মানে আমার ছেলে যেহেতু মিশনে পড়ে, একটু টাফ, মানে খুবই টাফ যাকে বলে, তো সেক্ষেত্রে আমি কিন্তু সবটা জানি। সেই কারণে সিলেবাসের বাইরেও কিছু কিছু বিষয় আমাকে কিন্তু করাতে হয়, কারণ ওটা আমি জেনে গেছি। 1 বছর নয় তো, 4 বছর থেকে পড়ছে, মিনিমাম 3-4 বছর, তো সেক্ষেত্রে বুঝে গেছি। তো আমার এমার্জেন্সিতে কি পড়লো না পড়লো তবে গিয়ে আমি জানবো, তার আগে আমি জানতে পারবো না, এটা আমার ঠিক হজম হলো না। আমার কাছে এটা কোনো ভুল বলে মনে হলো না, আমার কাছে এটা মনে হলো সম্পূর্ণ একটা অজুহাত, সম্পূর্ণ একটা অজুহাত। কারণ ও বলল যে 2:10-এ ওর বাচ্চার স্কুল ছুটি হয়, তবুও বলবো কল্পনা, যতই সোশ্যাল মিডিয়ায় প্রয়োজন পড়ুক না কেন, স্কুলের বাস কখনো দেখাবে না, বাচ্চা কোন জায়গা থেকে স্কুলের বাসে উঠছে এটা কখনো দেখাবে না, আর স্কুলের টাইম কখন শুরু হচ্ছে আর কখন শেষ হচ্ছে যতই তোমাকে নিয়ে ভিডিও, যতই তোমাকে ভিউয়ার্সরা প্রশ্ন করুক, কখনো বলো না, কখনো বলো না। মানে আমি বুঝতে পারলাম না তুমি কি করে এক্স্যাক্টলি টাইমটা বলে দিলে, কখনো বলো না, এগুলো বলাটা উচিত নয়। কারণ মানুষ ভালো আজ আছে, কাল কিন্তু নাও থাকতে পারে। তাই সব দিক থেকে আমার মনে হয় অন্তত বাচ্চাদের জন্য সেফটিটা আগে দেখাটা উচিত। সেক্ষেত্রে তুমি বলে দিলে, শুধুমাত্র কিছু মানুষ প্রশ্ন করেছে, মানে আমাদের মতো কিছু মানুষ, তুমি এক্স্যাক্টলি টাইমটা বলে দিলে, এটা তুমি একটা বোকামোর কাজ করেছো। তো 2:10-এ যদি স্কুল ছুটি হয়ে থাকে, 1 ঘন্টা আমি ধরে নিলাম 3টে, তুমি বললে তারপর বাড়িতে এসেছে, হতেই পারতো অন্য কেউ তাকে খাইয়ে দিতে পারতো, কিন্তু যেহেতু হলুদ ছাড়া রান্নাগুলো করতে হবে, তাই আমার একটু দেরি হয়েছে। প্রথম কথা, তোমার কাছে খবরটা মিনিমাম 11টা 11:30টায় চলে গিয়েছে, তো তুমি তারপর থেকে কি করছিলে যে হলুদ ছাড়া রান্নাগুলো তুমি তখন করতে পারোনি? ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পর তোমাকে রান্নাগুলো করতে হবে তা তো নয়। তারপরে তুমি ওই টাইমটার মধ্যেই রান্নাগুলো করেছো, মানে ছেলেকে স্কুলে নিতে যাওয়ার আগে রান্নাগুলো করেছো। বাচ্চাটা এসেছে, তাকে ফ্রেশ করিয়েছো, খাইয়েছো। হ্যাঁ আমি মানছি বাচ্চাটার উপর অনেকটা ধকল হয়ে যাবে, কিন্তু এটা একটা সিরিয়াস কন্ডিশন, কিছু না তোমার করার ছিল না, তো বাচ্চাটার কিছু করার ছিল। সেক্ষেত্রে তুমি যদি তাকে মোটামুটি ওই 3:30-এর মধ্যে খাইয়ে বেরিয়ে যেতে, মিনিমাম কিন্তু তুমি লাস্ট দেখাটা অন্তত 1 সেকেন্ড বা 1 মিনিটের জন্য হলেও কিন্তু তুমি দেখতে পারতে, বা তুমি যদি একটা ফোন করতে যে আমি এক্ষুনি যাচ্ছি, আমার জন্য একটু 5-10 মিনিট দাঁড়ানো হোক, ওনাদেরকে নয়, আশেপাশের মানুষকে, মানে ওই পরিবার তো আরও অনেক কেউ আছে, হয়তো তারা কিন্তু 5টা বা 10টা মিনিট ওয়েট করতে পারতো। কিন্তু তুমি সেই ঘটনাটা জানার পর না তো তাদেরকে ফোন করেছো, তোমার প্রবলেমটার কথা জানিয়েছো, তুমি তোমার সময় নিয়ে তোমার পায়ে যে ঘটনাটা ঘটেছিল তাতে আচ্ছা মতো তুমি বরফ লাগিয়েছো, খুব ভালো করেছো। কারণ আমরা ছোটোখাটো বিষয়গুলোকে গুরুত্ব দিই না, পরবর্তীতে সেগুলো আমাদের বড় আকার ধারণ করে। কিন্তু আমার প্রশ্ন, তোমার এত ব্যথা হচ্ছে, তুমি হাঁটতে পারছো না, অথচ তুমি ওই টাইমটা কন্টিনিউ কি করে ভিডিও করতে পারলে? মানে আমার আজ থেকে 2 বছর আগে দরজা খুলতে গিয়ে যে হুড়কোগুলো থাকে, সেটা আমার এই হাতের এই বুড়ো আঙুলটায় পড়ে গিয়েছিল, এবং বুড়ো আঙুলটা পড়ে গিয়ে নখ ফেটে আঙুলটা ভেঙে গিয়েছিল, মানে এই জায়গাটা পুরো ভেঙে গিয়েছিল। তখন যে আমি কাউকে ফোন করব, মানে আমার হাজব্যান্ডকে যে আমি ফোন করে বলবো আমার এরকম ঘটনা ঘটেছে, আমি বলতে পারিনি। আমার ছেলে তখন আরও ছোট, তখন 5 বছর, চিৎকার করে কাঁদতে কাঁদতে পাশের বাড়ি গিয়ে বলছে, দিদি দেখো আমার মায়ের কি হয়েছে, সামান্য ফ্রিজ থেকে বরফ বের করে দেবো, আমি পারিনি, এত চিৎকার করছি, মানে ভেঙে গিয়েছে আঙুলটা। তারপর মানে যা হোক ওই কাকুরা হাজব্যান্ডকে ফোন করে, হাজব্যান্ড তো সঙ্গে সঙ্গে আসতে পারবে না, যেহেতু এমার্জেন্সি ডিউটি, কাউকে একজনকে দিয়ে তারপর আসতে হবে সেখান থেকে। তারপর যথারীতি গ্রামের কিছু আমাদের, যেহেতু গ্রামে থাকতে গেলে যেরকম পরিচিতি থাকে, তাদের মাধ্যমে আমি যাই কিন্তু প্রথমে হসপিটালে, সেখান থেকে ট্রিটমেন্ট, কারণ অত রাতে ডক্টর পাবো না। তারপরের দিন যখন যথারীতি হাজব্যান্ড তাড়াতাড়ি চলে আসে সেখানে বলে, তারপর কিন্তু পরের দিন যখন আমি গেলাম, ডক্টর বলে এক্সরে করতে হবে, তখন দেখতে পেলাম যে ভেঙে গিয়েছে। সেই কারণে অত পেন, অত যন্ত্রণা। কিন্তু তোমার হাত পায়ে লেগেছে, তুমি কন্টিনিউ কিন্তু ভিডিও করছো,
হ্যাঁ তোমার লেগেছে, তোমাকে ওটা দেখাতে হবে, কারণ আমি মনে করি ডেলি ব্লগার মানে সমস্তটাই শ্যুট করতে হবে। তা বলে 1 মিনিট 2 মিনিট ঠিক আছে, পুরো টাইমটা ধরে ভিডিও তুমি কি করে করতে পারলে? তার মানে যতটা তোমার আঘাত লেগেছে ততটাই তোমার কিন্তু ওই ফোকাসটা ছিল আমাকে ক্যামেরা করতে হবে। ক্যামেরা করেছো, রেডি হয়েছো, তারপর গাড়ি ধরেছো, দিদির বাড়ি সন্তানকে রেখেছো, তারপর ফল কিনেছো, কিনে তারপরে তুমি গেছো। মানে তোমার টেন্ডেন্সি ছিল যে আমি যাচ্ছি অনলি ফর তাদের বাড়ির মানুষগুলোকে দেখতে, তাকে নয়। তুমি যেটা স্বীকারও করলে, কিন্তু কেন? যেই মানুষটা সারা জীবনের জন্য চলে যাচ্ছে সেই মানুষটাকে একবার তো জাস্ট লাস্ট দেখাটা দেখবে না? তোমার মনে হতেই পারে কোনো প্রয়োজন নেই না, আমাদের জীবনে অনেক কিছু প্রয়োজন থাকে না, তারপরেও কিন্তু আমাদেরকে অনেক কিছু করতে হয়। লোকতা, সামাজিকতা, বিশেষ করে তুমি একজন ব্লগার। আর বিষয়টা যখন প্রিয়া এবং কল্পনার মধ্যে তুলনা আসে তখনই তো এই প্রশ্নগুলো ওঠে। আজকে যদি এটা প্রিয়া করতো তাহলে তো মানুষ তাকে এইভাবে ছেঁকে ধরতো, তাই না? তো মানুষ তো তোমাকে প্রশ্নগুলো করবেই, স্বাভাবিক। তো কল্পনা বলল যে হ্যাঁ তারা আমার ভুল হলে আমাকে বলবে, কিছু কিছু বিষয় একটুখানি হয়তো তারা ভুল বুঝেছে, বা কিছু বিষয় নাকি সে অনেক কিছু জানতো না, মানে অন্যান্য মানুষদের কাছ থেকে জেনেছে। হ্যাঁ, জানাটা ভালো, বয়োজ্যেষ্ঠ মানুষদের কাছ থেকে শিক্ষা নেওয়াটা ভালো, তবে কোনটা ভুল আর কোনটা অজুহাত সেটা কিন্তু প্রত্যেকেই বুঝতে পারে। কল্পনা, ঠিক যেমন আগের দিনে তুমি একটা ছোট্ট হেল্প করতে পারোনি, একটা ভিউয়ার্সের একটা ছোট্ট রিকোয়েস্ট যে আমার নামটা তোমার আইডিতে একটু নেবে, তুমি যদি নাও নিতে তুমি কমিউনিটিতে কিন্তু শেয়ারও করে দিতে পারতে। তুমি তাকে বলতে পারতে ঠিক আছে একটা নাম নেব, কারণ নাম নিলে কেউ বড় হয়ে যায় না। এই তো আমি তোমাকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করছি, কই আমার 40,000 সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে তোমার মতো? মানে প্রিয়াকে নিয়ে যখন ভিডিও করি তখন কি আমার 4 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে রাতারাতি? না, এত ইজি নয় সোশ্যাল মিডিয়া। আমার মুখের কথা আমি যদি সবার সামনে সুন্দরভাবে প্রকাশ করতে পারি তবেই আমার কিন্তু সাবস্ক্রাইবার গেইন হবে। কিন্তু তুমি কি করলে? তুমি তাকে ইনিয়ে বিনিয়ে বলতে চাইলে যে না আমি প্রমোট করব না, আমি প্রমোট করি না। মানে তুমি সবটাই মানুষকে বোঝাতে চাও এতটা সফটলিভাবে, যতটা সফটলি কিন্তু তুমি ভেতর থেকে নও, যেটা বলতে আজকে বাধ্য হচ্ছি। যে তুমি অজুহাত দিলে, এটা তোমার ভুল নয়, এটা তোমার অজুহাত। তুমি মন করলেই কিন্তু সময় মেনটেন করে তুমি যেতে পারতে। আজকে জ্যাঠা শ্বশুর বলে তুমি এই অজুহাতটা দিতে পারলে। জ্যাঠা শ্বশুরের জায়গায় যদি মানে তোমার শ্বশুর আগের বছর যে গত হয়েছেন এরকম অবস্থা যদি শ্বশুর গত হতেন, তুমি কি অজুহাতগুলো দিতে পারতে? তুমি ইনস্ট্যান্ট ওখান থেকে তুমি যেতে বাধ্য হতে, কারণ যেতে হতো, তখন তুমি কিন্তু যেতে। কিন্তু এক্ষেত্রে তোমার গেলেই কি না গেলেই কি, ঠিক আছে চলো আমি পরে যাবো, এরকম একটা বিষয়, তাই তুমি যাওনি। তাই এটা তোমার অজুহাত, তোমার ভুল নয়। তো যাই হোক, চলো বন্ধুরা, আরও একটা বিষয় নিয়ে বলার ছিল, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, রাতও হচ্ছে, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কিছু বলার নেই। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি।